হ্যালো এভারস, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার পরের যে মোস্ট ইম্পর্টেন্ট ইতিহাসের প্রশ্ন নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করছি। সেই আলোচনার আজকে মোস্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন সম্পর্কে আলোচনা করো। হ্যাঁ, রাজেশ ভাই অর্থাৎ রাজেশের রিকোয়েস্টের উপরে আজকে এই ভিডিওটা। তোমার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তুমি কমেন্টের মাধ্যমে তুমি তোমার সমস্যাটা জানাও। আমরা তোমার সমস্যা ধরে অর্থাৎ কমেন্ট ধরে ধরে আমরা প্রশ্নের সমাধান করবো। হ্যাঁ, একটা কথা তোমাদের দেখো, আমরা তোমাদের ভালোবাসায় ইতিমধ্যে 750 অর্থাৎ 750 সাবস্ক্রাইবের কাছে পৌঁছে গেছি। আর মাত্র 250টা সাবস্ক্রাইব বাকি আছে। যদি এই 250টা সম্পূর্ণ হয় তবেই আমরা লাইভ ভিডিও করতে পারবো। আর তোমাদের আমরা অবশ্যই কথা দিচ্ছি, যদি আমাদের এই 5 দিন বা এই সপ্তাহের ভিতরে যদি আমরা 1000 কমপ্লিট করতে পারি অর্থাৎ লাইভে যেতে পারি, তাহলে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে মাত্র 5 দিনের ভিতরে আমি কমপ্লিট করে দেবো। আমি তোমাদের বলছি অবশ্যই যতগুলো প্রশ্ন তোমাদের আমি সমাধান করাবো তার থেকেই তোমার সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ 40 মার্কই বাঁধবে। চলো আজ আমরা আলোচনা করব কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন সম্পর্কে। দেখো, ত্রিপুরা অধিবেশন সম্পর্কে যদি আমরা জানতে হয় তাহলে আমরা একটু ঘুরে আসি হরিপুর অধিবেশন থেকে। হরিপুর বা হরিপুরা অধিবেশন। দেখো, হরিপুরের অধিবেশনের পরেই তো হয় কোন অধিবেশন? ত্রিপুরা অধিবেশন। ত্রিপুরা, দেখো হরিপুরা অধিবেশন কত সালে হয়? 1938 সালে। আর ত্রিপুরা হয় 1939 সালে। তারপরে আমরা দেখতে পেলাম 1 বছর পরেই হরিপুর অধিবেশনের 1 বছর পরে ত্রিপুর অধিবেশন হয়। তো দেখো, তার আগে তোমাদের একটু বলে নিই, তোমরা যারা নরমপন্থী এবং চরমপন্থী ভিডিওটা দেখেছো, যারা নরমপন্থী এবং চরমপন্থী ভিডিও সম্পর্কে জানো, তাদের কাছে ত্রিপুরা অধিবেশন একদম জল হয়ে যাবে। তো চলো দেখে নাও। দেখো, হরিপুর অধিবেশনের সভাপতি কে হয়? সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস। দেখো, এই ত্রিপুরা অধিবেশনে 1939 সালে এই যে সভাপতি পদ, অর্থাৎ কোন পদ? সভাপতি। সভাপতি পদ কে কেন্দ্র করেই প্রধানত এই যে গুরুত্বটা রয়েছে ত্রিপুরা অধিবেশনে, সভাপতি পদটাকে কেন্দ্র করেই আমাদের ইতিহাসে স্মরণীয়। কেননা হরিপুর অধিবেশনে 1938 সালে যখন সুভাষচন্দ্র বোস সভাপতি হয়, 1939 সালেও সুভাষচন্দ্র বোস সভাপতি পদে দাঁড়ায়। সভাপতি পদে দাঁড়ায়, কিন্তু এটা কোনোভাবে গান্ধীজি মেনে নিতে পারে না। তার মানে গান্ধীজি কখনো চায় না যে সুভাষচন্দ্র বসু পুনরায় সভাপতি হোক। তিনি অর্থাৎ গান্ধীজি কাকে দাঁড় করিয়েছিল? সীতারামাইয়াকে, পট্টভি সীতারামাইয়াকে। সীতারামাইয়াকে কি করেছিল? গান্ধীজি সভাপতি পদে দাঁড় করিয়েছিল। কিন্তু যখন ভোট হয়, ভোটে দেখা যায় 1939 সালে ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বোস পুনরায় বিপুল ভোটে সভাপতি হয়। তাহলে দেখো, আমরা কি দেখতে পেলাম? গান্ধীজি চাইনি যে সুভাষচন্দ্র বসু পুনরায় কি হোক? সভাপতি হোক। ওদিকে পটভি সীতারামাইয়া যে পরাজয় হলো, সেই পরাজয়টাকে গান্ধীজি নিজের পরাজয় বলে মনে করলো, যে আমি যাকে পদপ্রার্থী দিয়েছি তার পরাজয় মানেই আমার পরাজয়। এই যে মতবিরোধ শুরু হলো, এই মতবিরোধকে কেন্দ্র করে অর্থাৎ গান্ধীজির যে মতটা নিল, তার মত আমরা কি সবাই জানি? নরমপন্থী। এবং সুভাষচন্দ্রের যে মত বা মতদর্শ অবলম্বী সে হচ্ছে কি? চরমপন্থী। তো এই যে দুইজন দুই পথে চলে গেল, যার কারণে এদের ভিতরে কি হয়? একটা মনোমালিন্য হয় এবং দুইজনই কি হয়? পৃথক হয়ে যায়। তাই তো ইতিহাসে চরমপন্থী আর নরমপন্থী নামে পরিচিত। তাই তো ইতিহাসে কি ত্রিপুরা অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। কেননা কি হয়? কংগ্রেসের ভিতরে বিভেদ হয়ে যায় নরমপন্থী আর চরমপন্থী। কোন পন্থী? নরম আর চরম, দুই দল বিভক্ত হয় কোন অধিবেশনে? ত্রিপুরা অধিবেশনে। এই জন্যই সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের এই ত্রিপুরা অধিবেশনটা। এবং আমরা পরে দেখতে পারবো যে ফলস্বরূপ আমাদের সুভাষচন্দ্র বসু এই অধিবেশনের সভাপতি পদ থেকে অর্থাৎ কংগ্রেসের পদ থেকে কি হয়? ইস্তফা দেন। এবং পরবর্তীতে এই ত্রিপুরা অধিবেশনে রাজেন্দ্র প্রসাদ কি হয়? সভাপতি হন। তাহলে আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার যে ত্রিপুরা অধিবেশনের গুরুত্বটা কি। চলো আমরা একটু দেখে নিই। দেখো, কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন
1939 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা মূলত চরমপন্থী অর্থাৎ গান্ধী সমর্থিত, এখানে সুন্দর করে ব্র্যাকেট দিয়ে লিখবে, এবং নরমপন্থী সুভাষচন্দ্র বসু সমর্থিত মতদর্শের দ্বন্দ্ব, এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সুভাষচন্দ্র বসুর পদত্যাগ। বুঝতে পারলে? যা বলেছি তাই। দেখো, সুভাষচন্দ্রের দ্বিতীয় জয়। 1938 সালে হরিপুর অধিবেশনে সুভাষচন্দ্র বসুর জয় লাভ করেন। আমরা সবাই জানি 38 সালে সভাপতি হয়েছিল সুভাষচন্দ্র বসু, একটু আগে তো বললাম তোমাদের। এবং 1939 সালে সুভাষচন্দ্র বসু পুনরায় সভাপতি পদপ্রার্থী। গান্ধীজি কখনো চাইতেন না যে সুভাষচন্দ্র বসু পুনরায় নির্বাচিত হোক, তাই তিনি পটবী সীতারামাইয়াকে বিপক্ষে দাঁড় করান। কিন্তু সুভাষচন্দ্র বসু বিপুল ভোটে কি হন? জয়লাভ করেন। কোন সমস্যা আছে তোমার? সমস্যা হলে দেখো, 12 তারিখে পরীক্ষা, পরীক্ষা খুবই সন্নিকটে। যে টাইমটা তোমার কাছে আছে, এখনো যদি তুমি তোমার সবটুকু দিয়ে পড়ালেখা স্টার্ট করো, তাও কিন্তু তুমি আর্টসের যে সাবজেক্ট গুলো আছে খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারো। তো এই যে সময়টা আছে, এই টাইমটা কোনোভাবে বাজেভাবে নষ্ট না করে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো, অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে। চলো আমরা দেখি নেক্সট পয়েন্ট, সুভাষচন্দ্রের পদত্যাগ। দেখো, তাহলে যখনই মতবিরোধ হয়ে গেল, তখন কি করবে সুভাষচন্দ্র? নির্বাচন পটবী সীতারামাইয়া পরাজয়কে গান্ধীজি নিজের পরাজয় বলে মনে করেন, এবং কংগ্রেসের অভ্যন্তরে দ্বন্দ্ব শুরু হয়। ফলস্বরূপ গান্ধীজির মতদর্শ এবং সুভাষচন্দ্রের মতদর্শ ভিন্ন পথ খুঁজে নেয়। মানে দুজনের পথই আলাদা, মানসিকতা আলাদা, চিন্তা ভাবনা আলাদা, একসাথে থাকা কোনোভাবে সম্ভব না। কারণ তুমি যার সাথে থাকবে, তার সাথে যদি তোমার মনোমালিন্য হয় বা তোমার মনের সাথে তার মন যদি না মেলে, তাহলে কোনোভাবেই একসাথে বা এক পথ ধরে হাঁটা সম্ভব নয়। তো তাই তারাও, গান্ধীজি এবং সুভাষচন্দ্র, আলাদা পথ খুঁজে নেয়, এবং সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন। দেখো ফলাফল, সুভাষচন্দ্র কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে সভাপতি পদ থেকে ইস্তফা দিলে নতুন সভাপতি নির্বাচিত হন রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো, ঐতিহাসিক গুরুত্ব কি? ত্রিপুরা অধিবেশনে এই মতদর্শগত বিরোধ এর ফলস্বরূপ সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক নামে নতুন একটা দল ঘোষণা করেন, এবং তিনি কংগ্রেস থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসেন। চলো, কার কতটুকু সময় লাগবে? কতটুকু সময় লাগবে তুমি জানাও। এই প্রশ্নটা পড়তে সর্বোচ্চ যতটুকু সময়, এই ভিডিওটা তত সময় মুখস্থ যথেষ্ট। দেখো, আবারও একটা রিকোয়েস্ট করছি বা আবারও তোমাদের বলছি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, যদি তোমাদের এই ভিডিও আরো এরকম অনেক ভিডিও চাও, তাহলে হ্যাঁ, লাইভ আমরা তোমাদের সাথে সরাসরি কথা বলতে চাই, আর তার জন্য মাত্র 250 সাবস্ক্রাইব দরকার। হ্যাঁ, তোমরা এই ভিডিওটা শেয়ার করো, কথা দিচ্ছি 5 দিনের ভিতরে পুরো রাষ্ট্রবিজ্ঞান তোমাদের কমপ্লিট করে দেবো। ধন্যবাদ।